জাপানে আসার পর প্রথম মাসে আপনার খরচ কীরকম হবে সেই বিষয়ে কিন্তু আপনার নলেজ থাকা লাগবে। এই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কিন্তু এখানে এসে বিপদে পড়বেন। কারণ নতুন নতুন সবার কিন্তু পরিচিত লোক থাকে না। পরিচিত লোক থাকলেও আপনার কিন্তু জানা প্রয়োজন। কারণ আরেকজনের থেকে কর্জ করাটা, টাকাটা চাওয়া, ধার নেওয়াটা খুব খারাপ বিষয়। তো এই জন্য আপনাকে জানতে হবে এই ভিডিওটা যারা যারা জাপানে আসবেন প্রথম 2 মাসে খরচ কীরকম, 1 মাস 2 মাসে, সেই বিষয়টা আমি আজকে তুলে ধরতে চাই। তো আপনাদের মাঝে অনেক ভিডিও আমি তুলে ধরছি, কিন্তু এই বিষয়টা সবার কৌতূহল দেখাচ্ছে। অনেকে কমেন্ট করছে ভাই প্রথম মাসে খরচ কীরকম, সেই জন্য ভিডিওটা না বানালে হচ্ছে না। তো শুরু করি। প্রথমে যখন আপনি স্টুডেন্ট বিষয়ে ধরেন আপনি স্টুডেন্ট বিষয়ে আসলেন। স্টুডেন্ট বিষয়ে আসে প্রথম মাসে আপনার খরচ কীরকম হবে। প্রথমে হইতেছে রুম রেন্ট, মানে রুম ভাড়া অ্যাডভান্স। জাপানে রুম ভাড়া নিলে অ্যাডভান্স দেওয়া লাগে। জাপানে 2টা নিয়ম আছে, একটা রুম রেন্ট অ্যাডভান্স, একটা রুম রেন্ট কি মানি। রুম রেন্ট মানে অ্যাডভান্স, মানে আপনি যে অ্যাডভান্সটা দিলেন সেই টাকাটা ভবিষ্যতে ফেরত পাবেন যদি ওই রুমে না থাকেন। আবার কি মানি যেটা আছে, এইটা হইতেছে একটা, বাংলাতে কি বলে, বাংলাতে হচ্ছে আপনি গিফট করা। যে আপনি একটা কোম্পানিতে একটা রুমে থাকবেন, সেই বাড়ির মালিককে আপনি কিছু উপহার দিলেন টাকা, সেই টাকা আর ফেরত পাবেন না। এটাই হচ্ছে ইংলিশে কি মানি। তো এই 2টা বুঝে নেবেন, অ্যাডভান্স রেন্ট, ঠিক আছে, রুম রেন্ট অ্যাডভান্স এবং কি মানি অ্যাডভান্স। তো এই 2টা আপনারা বুঝে নিন। এখন বিষয় হলো আপনার রুম ভাড়া কত হইতে পারে। জাপানে সাধারণত স্টুডেন্টদের জন্য রুম ভাড়া হয়, যদি আপনি রুম শেয়ার করে থাকেন, কারণ স্টুডেন্ট যারা আসে সবাই রুম শেয়ার করেই থাকে, 3-4 জন করে থাকে। সেক্ষেত্রে আপনারা 3 জনে রুম রেন্ট অ্যাডভান্সটা বা কি মানি অ্যাডভান্সটা এটা আপনারা কি শেয়ার করে দিতে পারবেন। এবং পরবর্তীতে ধাপ হইতেছে আপনি সেখানে থাকবেন, সেখানে ছোট্ট একটা বেড কিনার লাগবো, কিছু জামা কাপড় কিনার লাগবো, বা এখানে কিছু ঘুমানোর জন্য তো কিছু কিনা লাগবো, বালিশ কিনা লাগবো। সেক্ষেত্রে আপনারা অল্প একটু কিছু টাকা খরচ হইতে পারে। সেগুলো কত, 10,000 টাকা খরচ হইতে পারে। এবং খাওয়া দাওয়ার জন্য ওইটা কিনার লাগবো, সর্বোচ্চ 15,000 টাকা খরচ হইতে পারে। তো এইটার জন্যে এখন আপনি তার পরবর্তীতে কী ধাপ, তার পরবর্তীতে আপনার তো যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা হইলো, এখন থাকার ব্যবস্থা হইলো, এখন খাওয়াটা কি করবেন। তো জাপানে ফুড কস্ট যেটা বলে, ফুড কস্টটা হইতেছে আপনার খাওয়ার যে টাকাটা এইটা। তো এইটা আপনি কেমনভাবে খরচ করবেন। জাপানে 2ভাবে খরচা করা যায়। আপনি একটু ভালো মন্দ খাইয়ে ভালো থাকতে পারবেন, আবার একটু কষ্ট করে খাইয়ে ভালো করে পড়ালেখা করতে পারবেন। কষ্ট করেই থাকা লাগবে প্রথমে, তো আহামরি সুখে থাকেন না, সুখে থাকা ভালো না। তারপরে বিষয়টা হইলো আপনি কষ্ট কত যাবে বাংলাদেশের টাকায়। আপনি যদি রুম শেয়ার করে থাকেন 3 জনে রুম শেয়ার করে থাকলে ধরেন 15,000, ধরেন 20,000 ইয়েন করে লাগবে বাংলাদেশি টাকায়। 15,000 থেকে 14,000 16,000 এর মধ্যে, মানে হিসাব করেন 16,000 এর মধ্যে। তারপরে বাংলাদেশি টাকা 16,000, এটা রুম ভাড়া। তারপরে আপনার গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল আছে। এনু ধরেন আপনি 3 জনে যেহেতু থাকবেন, একটু পানি, কারেন্ট বিল, তারপরে গ্যাস বিল, ওয়াইফাই এগুলো আছে। সেক্ষেত্রে আপনার ধরেন আরও 4,000 5,000 টাকা করে 3 জনের 15,000। তো সেই ক্ষেত্রে আরও 5,000, তাহলে আপনার বাংলাদেশি টাকায় 20,000 টাকা আপনার থাকা, গ্যাস বিল, কারেন্ট বিল এগুলা। এবং খাওয়ার খরচটা হইতেছে আপনি নিজের উপরে ডিপেন্ড করে, আপনি কত কি খাইতেছেন, সিগারেট খান কিনা, অন্য কিছু খান কিনা, এগুলো ডিপেন্ড করে। কিন্তু সাধারণত একটা হিসাব দেই নর্মাল, যেটা আপনার না করলেই নয়, একদম বেসিক যেটা, এটা হইতেছে আপনার সর্বনিম্ন আপনার 2 মান 20,000 ইয়েন আপনার লাগবে। যদি কষ্ট করেও খান, একটু ভালো মন্দও খান, মোটামুটি একটা নর্মাল হিসাব আপনার 20,000 ইয়েন লাগবেই। 3 জনে খাইলে 6 মান দিয়ে খুব ভালোভাবে খাইতে পারবেন। তো গেল, এটা হচ্ছে 2 মান। আর আগের হইল 20,000, বাংলাদেশি টাকায় 20,000, আর এইখানে ধরেন 15,000, মানে 35,000। মানে থাকা, খাওয়া, গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো 35,000। এখন আপনি এইখান থেকে
আপনার এইখান থেকে আরেকটা বিষয় হলো, আপনার যে কলেজে বা স্কুলে আসবেন সেই স্কুলের কিন্তু সঙ্গে থাকা যাব না, কারণ সঙ্গে থাকলে অনেক টাকা আপনার ব্যয় হবে, অনেক রুম ভাড়া খাওয়া দাওয়ার সব কিছু বেড়ে যাবে, মানে সব কিছু সেই টাকাতে 35,000 দিয়ে হবে না, সেখানে 50,000 টাকা লাগতে পারে বা তারও বেশি 60,000 টাকা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটু দূরে থাকবেন যেখানে একটু সস্তা, তো সেখানে খুঁজে দূরে নেবেন রুম। দূরে নিলে কি আপনার ট্রান্সপোর্ট খরচ আছে, ট্রান্সপোর্ট মানে কি আপনি তো সাইকেল থাকবে না, কোনো কার থাকবে না, সেই সারি তো আর গাড়ি কিনতে পারবেন না, কার থাকবে না, সেক্ষেত্রে আপনি ট্রান্সপোর্ট খরচটা মোটামুটি আপনি প্রতি মাসে 5,000 টাকা ধরেন। এবং আপনি যেহেতু কাজে আসবেন, তাহলে আপনার কাজে আসলে আপনার কি পার্ট টাইম জব করা লাগবে। তো পার্ট টাইম জব করার জন্য আপনি তো বিভিন্ন জায়গায় খুঁজবেন, প্রথম 2 মাসে বিভিন্ন জায়গায় খুঁজবেন, একটু টাকা খরচ হইতে পারে। সেই জন্য আমি ওইটাতে আরও 15,000 টাকা ধরছি, যে আপনার বিভিন্ন দৌড়াদৌড়ির জন্য, জব খোঁজার জন্য আরও 15,000 টাকা ধরছি। তাহলে খাওয়া দাওয়া থাকা 35,000, জব খোঁজার জন্যে ট্রান্সপোর্ট খরচ হইতেছে 15,000, তাহলে হইতেছে 50,000। তারপর আপনি নিজস্ব খরচ আছে মোটামুটি, ওইটা কোনো জায়গায় গেলেন, একটু ক্ষুধা লাগলো খাইলেন, তো জাপানে 500 টাকার নিচে তার ভালো মতো একটু পেটটা ভরা যায় না, রুটি মুটি খাইলে 500 টাকা লাগে বা 1,000 টাকা লাগে। তো সেক্ষেত্রে আপনার ধরেন আরও 5,000 টাকা, 55,000। তো 55,000 টাকা হিসেব, এটা নর্মাল হিসেব 55,000 টাকা হইলে আপনি 1 মাসের খরচপাতি সব কিছু চালাইতে পারবেন। এখন কিছু টাকা যে ওই যে কি মানি বা অ্যাডভান্স বললাম, সেই ক্ষেত্রে আপনি জুন প্রতি ধরেন 15 মান করে ধরেন, 15 মান না 5 মান করে ধরেন, 50,000 ইয়েন। তো সেক্ষেত্রে 5 মান করে দিলে 15 মান, তো সেক্ষেত্রে আপনি 15 মান দিয়ে থাকতে পারবেন। তো 15 মান করে দিলে আপনি 15 মান লাগবো না, যেহেতু 1 মাসের অ্যাডভান্স চা। হ্যাঁ, যেমন একটা রুম ভাড়া হইতেছে ধরেন 60,000 টাকা, 3 জনে থাকলেন 2 মান করে বা 15,000 বাংলাদেশি টাকা, সেক্ষেত্রে আপনার কি ধরেন 3 মান লাগলো, তাহলে 55,000 বাংলাদেশি টাকা, আর ধরেন 25,000 বাংলাদেশি টাকা, তাহলে হইল আপনার 80,000 টাকা। মানে 1 মাসের জন্য আপনার 80,000 টাকা লাগবো, মাস্ট বি লাগবো। বাংলাদেশি টাকা 80,000 টাকা, এটা মাস্ট বি লাগবো। এখন এর মধ্যে আরও খরচ আছে। আপনি যে জব পাবেন, একটা হ্যান্ড ক্যাশ আছে আর একটা আছে ব্যাংক ক্যাশ। তো আপনাকে সহজে কিন্তু হ্যান্ড ক্যাশ পাবেন, এটাও বৈধ। তো প্রথমে আপনি যেহেতু 28 ঘন্টা পারমিট থাকবো কাজের, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে করতে খুঁজতে খুঁজতে আপনার 2টা মাস চলে যা। 2টা মাস চলে গেলে আপনি 2 মাসের কি 2 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় আপনি নিয়ে আসতে হবো। বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা নিয়ে আসবেন, এটা মাস্ট বি নিয়ে আসবেন। তারপরে আরেকটা খরচ হইল যে আপনি প্রথম মাসে চাকরি পাইলেন না, পরের মাসে করলেন, পরের মাসে চাকরি শুরু করলেন ঠিকই, কিন্তু ওই মাসে কিন্তু বেতন পাবেন না, তারপরের মাসে যাই পাবেন। কথা বুঝছেন? তারপরে মাসে যাই পাবেন। মানে আপনাকে জাপানে আসতে হইলে 3 মাসের খরচ হাতে নিয়ে আসতে হবে, এটা মাস্ট বি নিয়ে আসতে হবে। তাহলে বুঝলেন আপনারা যে একটা নতুন যারা স্টুডেন্ট আসবেন জাপানে, তারা যদি আসে তাহলে 3 লক্ষ টাকা মাসে, 3 মাসে 3 লক্ষ টাকা খরচ হইতে পারে, আপনারা সঙ্গে নিয়ে আসবেন। যদি না পারেন সর্বনিম্ন 2 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় আপনি হাতে যদি না নিয়ে আসেন, বিপদে পড়বেন। এখানে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে তো হেল্প পাইলেন, যদি পরিচিত না থাকে তাহলে হেল্প পাইতে খুব কষ্ট হবো, খোঁজাখুঁজি করার লাগবে, বহুত প্যারা আছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা প্লাস জাপানে ইয়েন কইরে নিয়ে আসবেন। যে কোনো ব্যাংকে গেলে, আপনি সব ব্যাংকে দেয় না, কিছু কিছু ব্যাংকে দেয় না, তো আপনারা তথ্য নেবেন কোথায় পাবেন, তো ইয়েন করে নিয়ে আসবেন। আরেকটা বিষয় হলো যারা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এটা, আর এখন বলতেছি স্টুডেন্ট ছাড়া যারা জব ভিসাতে আসবেন বা স্কিল ওয়ার্কারে আসবেন, যা টিআইটিবি ভিসাতে আসবেন, তাদের ক্ষেত্রে এটা নাই। কারণ তারা জাপানে আসলে টিআইটিবি ভিসা যারা ট্রেনিং করতে আসে, হ্যাঁ ট্রেনিং টেকনিক্যাল ইন্টার্ন, তারা কিন্তু আরও 80,000 ইয়েন পায় এখানে প্রতি 1 মাসে খরচ করার জন্য, পরের মাসে বেতন পা কোম্পানি থেকে, ওটা সমস্যা হয় না। কিন্তু যারা ওয়ার্ক ভিসাতে আসে তাদের ক্ষেত্রে কোম্পানি সব কিছু রেডি করে রাখে, তারা এসে 1 মাসের খরচ থাকলেই চলে, পরের মাসে বেতন পা। কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেটা ভিন্ন।
কারণ তাদের এখানে আসে জব খুঁজতে হবে, পার্ট টাইম জব পেতে হবে, জব করা লাগবে, অনেক দৌড়াদৌড়ি করা লাগে, সেক্ষেত্রে একটু প্যারা। সেজন্য আপনারা 2 লাখ টাকা প্লাস হাতে বাংলাদেশি টাকারে 2 লক্ষ টাকা ইয়েনে যা আসে সেই টাকা ইয়েন কইরে আপনি জাপানে আসবেন, সব থেকে বেস্ট। তো বুঝতে পারলেন কি করা লাগবে স্টুডেন্ট বিষয়ে আসলে। প্রথম মাসে খরচ এবং দ্বিতীয় মাসে এবং পরের মাসে রিস্ক যে না থাকে সেজন্য হাতে রাখবেন। সেজন্য আপনারা এইটা যদি না জানতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন না। এটা কিন্তু সত্য, রিয়েল একটা স্টোরি আপনাদের বললাম। তো সবাই এই আমার যে কথা অনুযায়ী এইভাবে নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন জাপানে, এবং সবার জন্য বেস্ট অফ লাক। ওয়েলকাম টু জাপান। জাপানে আইসা যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, কোনোভাবে কমেন্ট করে যায়েন যে ভাই আপনার ভিডিওটা দেখে জাপানে এরকম পজিশনে বা এরকম সব কিছু ঠিকঠাক করে আসছিলাম। তো যারা না বুঝবেন তারা কমেন্ট করে বললেন যে ভাই আমি জাপানে যাব, আমার জন্য একটা জব ম্যানেজ করে দিন। অবশ্যই পারবো, এটা কোনো ফ্যাক্ট না। আপনি বললেন যে ভাই আমার একটা জব লাগবে, আপনি জাপানে এসে আমার সাথে দেখা করেন, আপনার নিয়ে যায় জব কিভাবে নিতে হয় পাওয়াই দিন, চিন্তা করেন না। তো কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন, যারা ইউটিউবে দেখতেছেন, সবার জন্যই কি অনুরোধ রইল। তো বেস্ট অফ লাক।